শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনাম। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু, প্রথমবারের মতো সরকারি ছুটি ছাড়া সংসদ নির্বাচন। করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৬০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক, ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং কৃষি সাফল্যে বড় ভূমিকা রাখছে জৈব সার, এক দশকে উদ্যোক্তাদের স্বপ্ন ছড়িয়েছে বহুদূর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। প্রথমবারের মতো এবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ছাড়া সংসদ নির্বাচন হচ্ছে। ভোট নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা ৫ আসনের ভোট চিত্র জানতে আমরা এখন যাচ্ছি সহকর্মী সোমা ইসলামের কাছে। তিনি আছেন যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সোমা, আপনি তো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন, ভোট তো মাত্র শুরু হলো, কি অবস্থা দেখছেন সেখানে? সোমা, আপনি তো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে আছেন, ভোট গ্রহণ তো মাত্র শুরু হয়েছে, কি অবস্থা দেখছেন সেখানে? মেহেদী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এখানে আওয়ামী লীগের এমপি ছিলেন হাবিবুর রহমান মোল্লা, তার মৃত্যুজনিত কারণে ঢাকা ৫ আসনটি শূন্য হয়ে যায়। সেই ৫ আসনের উপনির্বাচন আজকে ঘনবসতিপূর্ণ এলাকা এই অঞ্চলটি, সেখানে দেখা যাচ্ছে সকাল ৯টা থেকে যেহেতু ভোট গ্রহণ, আমরা ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি, তারা কিন্তু ভালোভাবে ভোট কেন্দ্রে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তো যথেষ্ট আছে। আর এখানে ভোটার কিন্তু আছে এই অঞ্চলে ৪,৭১,০০০ ৪,৭১,০০০ ভোটার। মোট কেন্দ্র আছে ১৮৭টি, অর্ধেকের বেশি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৫ আসনের যে উপনির্বাচন হচ্ছে আজকে, সেই ৫ আসন উপনির্বাচনে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ ৬টি রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনী লড়াইয়ে আছেন। কিন্তু একটি কথা বলে রাখি, যে কোনো নির্বাচনের সময় সেই অঞ্চলে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়ে থাকে মেহেদী, কিন্তু আজকে কিন্তু ঢাকা ৫ আসনের উপনির্বাচন উপলক্ষে এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এই যে ৪,৭১,০০০ ভোটার আছে এখানে, তো সেই ভোটাররা কেউ না কেউ তো কোনো না কোনো ব্যবসা কিংবা কর্মের সঙ্গে জড়িত, যেহেতু তাদের ছুটি দেওয়া হয়নি, সেজন্য ভোটার উপস্থিতিটা আসলে কতখানি হবে কিংবা শেষ পর্যন্ত কত % ভোট কাস্ট হবে সেটা একটি বড় প্রশ্ন। কারণ আমরা বিগত যে কোনো নির্বাচনগুলোতে দেখেছি কিন্তু সেরকম ভাবে ভোটার উপস্থিতি হয়নি। সর্বশেষ যদি বলে থাকি যে ঢাকা ১০ আসনের মেহেদী নির্বাচন ছিল, সেই উপনির্বাচনে কিন্তু প্রায় ৫ থেকে ৬% ভোট কাস্ট হয়েছিল। তো সুতরাং যেহেতু সাধারণ ছুটি ঘোষণা হয়নি, সেই কারণে ভোটাররা আসলে কি পরিমাণে আসবে ভোট কেন্দ্রগুলোতে সেটা আর কি সারাদিন থাকার পরেই আমাদেরকে বুঝতে হবে। তবে অনুমান ওই অতীত ধারণা থেকে করাই যাচ্ছে যে ভোটার উপস্থিতি কম হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট আছে। আর আমাদের এই কেন্দ্রে আসলে গণমাধ্যমের ভিড়টা এই কারণে যে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুজন প্রার্থী নির্বাচনী লড়াই আছে, তারা এখানেই ভোট দিবেন। ভোট কিন্তু সালাউদ্দিন সাহেব বিএনপির প্রার্থী দিতে পারবেন না, কারণ তিনি ঢাকা ৫ আসন ৪ আসনের ভোটার, আর ভোটটি হচ্ছে ৫ আসনে। তবে আওয়ামী লীগের প্রার্থী যিনি মনিরুল ইসলাম মনু, তিনি কিছুক্ষণের মধ্যে কেন্দ্রে তার নিজের ভোটটি দিতে আসবেন। মেহেদী, ভোটের প্রথম ঘন্টায় আমার কাছে এই ছিল সংবাদ। আমি পরবর্তী সময় বিভিন্ন কেন্দ্রে যাব, আমি আপনাদেরকে আরো বিভিন্ন তথ্য দিতে পারবো এবং ভোটার উপস্থিতি কি পরিমাণে হচ্ছে। আর করোনার মধ্যে যেহেতু নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা রেখেছে। আর ভোট গ্রহণ তো শুরুই হয়ে গেছে। আমি পরবর্তী খবরগুলোতে আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন কেন্দ্রের ভোটের খবর। মেহেদী, সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোট কেন্দ্র থেকে সর্বশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। আপনি থাকেন ওখানে, আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা দর্শকদের জানিয়ে দেব ভোট পরিস্থিতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশের জন্য ৬০০ কোটি টাকা রেখেছে বিশ্বব্যাংক। সব দেশের জন্য টিকা সহজলভ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘকে যে আহ্বান জানিয়েছেন তার প্রশংসা করেছেন সংস্থাটির বাংলাদেশ প্রধান। অনলাইনে বার্ষিক সভার উদ্বোধন পর্বে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এবং IMF এর ব্যবস্থাপনা পরিচালক ও টিকা পাওয়ার ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে বলেছেন। রিজভি নওয়াজের রিপোর্ট। জনাব সভাপতি, আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে।
কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম উচ্চ পর্যায়ের বিতর্কে ২৬শে সেপ্টেম্বর বিশ্ব নেতাদের এই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দৃঢ় উচ্চারণ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত কণ্ঠস্বর তুলে ধরেছে বলে মনে করেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান। বাংলাদেশের মতো দেশগুলো যাতে দ্রুত টিকা পেতে পারে সেজন্য বিশ্বব্যাংক আরও আগেই প্রায় ১,২০,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। COVID is not gone. I can tell you one thing. When they find the solution, there will be a rush to get those vaccines. And of course, who will be in the front lines? The big developed countries. So what we are doing in the bank is that we're trying to protect developing countries and our main clients like Bangladesh to start thinking of how we're going to procure the vaccines, how we're going to distribute them in enough quantities. You know, this country has 170 million people. How are we going to make sure that we actually put into effect what the Prime Minister said at the UN General Assembly? We have already earmarked 70 million in the financing that we have. Right now in the bank, there is a discussion to allocate 12 billion. So I'm sure Bangladesh would have a big chunk. করোনার কারণে এবারই প্রথম বিশ্বব্যাংক এবং IMF এর বার্ষিক সাধারণ সভা হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। গুরুত্ব পেয়েছে মহামারী করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি। Today we face a new Bretton Woods moment, an untold human desperation in the face of huge disruption, rising poverty for the first time in decades. I urge you to support production and distribution of effective therapies and vaccines to ensure that all countries have access. We are also helping developing countries with COVID vaccines and therapeutics. We plan to make available up to $12 billion to countries for the purchase and deployment of COVID-19 vaccines. বহুজাতিক ব্যাংকটি বলছে করোনার প্রভাবে বিশ্বজুড়ে এরই মধ্যে 10 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। আগামী 1 বছরে আরো 15 কোটি মানুষ চরম দরিদ্র হয়ে পড়বে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দলকে শক্তিশালী করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 8 বিভাগের সাংগঠনিক টিমগুলোকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সহ আগামী জাতীয় নির্বাচনের জন্য কাজ করবে এই সাংগঠনিক টিমগুলো। ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত। সংগঠনকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে বিভাগ ওয়ারি সাংগঠনিক টিম তৈরি করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন প্রতিটি জাতীয় সম্মেলনের পর নতুন করে পুনর্বিন্যস্ত করা হয়, কিন্তু করোনা ভাইরাসের কারণে এবারের জাতীয় সম্মেলনের পর দেরিতে করা হয়েছে। টিম সমন্বয়করা বলেন সংগঠনকে আরও গতিশীল করতে এই টিমগুলো করা হলেও আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়েছে তা ভাবার কোনো কারণ নেই। এই টিমগুলোর কাজ হচ্ছে মূলত যখন সাংগঠনিক কর্মকাণ্ড হয়, বিশেষ করে সম্মেলন করা, আমাদের কর্মী সভা, বর্তি সভা করা বা আমাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ যখন করা হয়, সাংগঠনিক কর্মতৎপরতা জোরদার করা হয়, সেই সময় প্রত্যেকটা বিভাগে একটি করে টিম করে দেওয়া হয়। এর পাশাপাশি আমাদের সামনে ইউনিয়ন নির্বাচন বা উপজেলা নির্বাচন এগিয়ে আসছে। আওয়ামী লীগ যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একটি শ্রেণী ষড়যন্ত্র করছে উল্লেখ করে দলের নেতারা বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করবে এই বিভাগীয় টিমগুলো। প্রায় 1 যুগ ধরে দল রাষ্ট্র ক্ষমতায়, সেই কারণে অনেক সুবিধাবাদী আমাদের দলে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে, কেউ কেউ এক্ষেত্রে সফল হয়েছে। তো আমাদের সংগঠন আমরা কোনোভাবেই অনুপ্রবেশকারীদের হাতে দিতে পারি না। তো সেই কারণে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করা এবং ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের হাতে যাতে দল থাকে, দল পরিচালিত হয় তাদের মাধ্যমে, সেটি নিশ্চিত করাও অবশ্যই এই কমিটির কাজ। করোনা ভাইরাসের মধ্যেও কিভাবে সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখা যায় তা নিয়েও ভাবছেন আওয়ামী লীগের নতুনই বিভাগ ভিত্তিক সাংগঠনিক টিমের সদস্যরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
দর্শনার্থীদের জন্য 1 নভেম্বর ঢাকার জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে প্রায় 7 মাস ধরে বন্ধ আছে দেশের অন্যতম বড় বিনোদন কেন্দ্রটি। এ সময় চিড়িয়াখানায় শতাধিক প্রাণী জন্ম নিয়েছে। রাসেল জমাদ্দারের তোলা ভিডিও চিত্রে শফিক আহমেদের রিপোর্ট। গত বছরের জুলাইয়ে সাউথ আফ্রিকা থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আনা হয় কদম শিউলি নামের রয়্যাল বেঙ্গল টাইগার যুগলকে। করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের অনুপস্থিতিতে বাংলাদেশে নতুন সংসার শুরু করা বাঘ বাঘিনী একান্ত সময় পার করার সুযোগ পেয়েছে। করোনাকালীন সময়ে সুখেই কাটছে কদম শিউলির সংসার। অন্যদিকে এই সময়টিতে চিড়িয়াখানায় যে 103টি নতুন সদস্য এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে চিত্রা হরিণের ঘরে। অন্তত 20টি শাবক জন্ম দিয়েছে চিত্রা হরিণ। লকডাউনে ভরে গেছে চিত্রা হরিণের ঘর। আরও 2 প্রজাতির হরিণও জন্ম দিয়েছে শাবক। নতুন অতিথি এসেছে জেব্রা, গাধা, জলহস্তী, জিরাফ, ময়ূর, বানর সহ বিভিন্ন প্রাণীর কোলে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, করোনাকালে এখানকার পশু পাখি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তারা অত্যন্ত শান্ত আছে, ভালো খাবার খাচ্ছে, স্বাস্থ্য ভালো আছে এবং তাদের প্রজনন ক্ষমতাটা বেড়ে গেছে। এই কারণে আমরা এই বিগত 7 মাসে আমাদের এই 133টা প্রজাতির প্রায় 2700 আমাদের পশু পাখি রয়েছে। এর সঙ্গে এই করোনাকালীন সময়ে প্রায় 103টি নতুন অতিথি আমাদের এই চিড়িয়াখানায় সংযুক্ত হয়েছে। এটা যখন খুলে দেব তখন আমাদের দর্শনার্থীরা নতুন নতুন প্রজাতি, নতুন নতুন অতিথিকে দেখে তারা আরও বেশি আনন্দিত হবে। সরকারের ঘোষণার পর চিড়িয়াখানা খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়ে, টিকিট কাউন্টারের সময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা টিকিট কাটবে। ভেতরে ঢোকার পরে তারা মাস্ক ব্যবহার করবে। আমরা স্যানিটাইজেশনের ব্যবস্থা করব। আমরা রোডগুলোকে আমরা অ্যান্টিসেপটিক স্প্রে করে দিব। রিংয়ের মধ্যে দিয়ে ঢুকবে যাতে পুরো বডিতে স্প্রে হয় এবং এক জায়গায় 10 জন দাঁড়াতে পারবে না। বাই রোটেশনে যেতে হবে, একমুখী পথ করবো, একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে বেরিয়ে আসবে। এটা শৃঙ্খলার মধ্যে করব এবং আমরা টাইমটা সকাল 9টার থেকে 3টা পর্যন্ত ম্যাক্সিমাম 2000 দর্শনার্থীকে আমরা অ্যালাউ করব। ধীরে পরিস্থিতি ভালো হলে আমরা দর্শনার্থী সংখ্যাকে বাড়িয়ে দেব। প্রাণীদের বসবাসে প্রাকৃতিক পরিবেশ তৈরিতে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। লাভজনক ও বৈচিত্র্যময় ফল ফসল উৎপাদনে বড় ভূমিকা রাখছে জৈব সার। 1 দশক আগে শুরু হওয়া ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের তৎপরতা এখন ছড়িয়ে গেছে বহুদূর। এর সঙ্গে যুক্ত উদ্যোক্তারাও পেয়েছেন সাফল্যের সন্ধান। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। জৈব শক্তি হারানো মাটির প্রাণ ফিরিয়ে দিতে এক অভিযান শুরু হয় বছর 10 আগে। বহুমুখী তৎপরতা ও টেলিভিশনের নিয়মিত প্রচারে তা ছড়িয়ে যায় দেশব্যাপী। নরসিংদী, ঝিনাইদহ, মানিকগঞ্জের ধারাবাহিকতায় সম্ভাবনার বার্তা জানান দিতে থাকে কুষ্টিয়ার কয়েকজন তরুণ উদ্যোক্তা। বছর 10 আগে তুলে নিয়ে আসছিলেন আপনার টিভিতে, তখন আমরা জাস্ট শুরু করেছিলাম। সেই সময় আমাদের উৎপাদন ছিল 10,000 কেজি, কিন্তু এখন আমাদের উৎপাদন বেড়ে দাঁড়াইছে প্রায় 4 লাখ কেজি। তাদের 2014 সালের সেই তৎপরতা এখন ছড়িয়ে পড়েছে জেলার বড় একটি অংশে। প্রায় 2000 কৃষকের কৃষি সাফল্যের পেছনে ভূমিকা রাখছে কেঁচো সার। এখানে সবই কি জৈব সার ব্যবহার হচ্ছে নাকি না কেমিক্যাল? আপনার জৈব ব্যবহার হচ্ছে 80% আর 20% কীটনাশক ব্যবহার হচ্ছে। কোনটাতে ভালো হচ্ছে, জৈবতে নাকি না রাসায়নিকে? জৈবতে, অবশ্যই জৈবতে আপনার উৎপাদন বৃদ্ধি হচ্ছে এবং মাটির গুণগত মান ভালো থাকছে। 8-10 বছরের ভিতরে আমার যে বসতি যে অঞ্চলে তাদের এখন সবার ছাদের বাড়ি, অথচ এই চাষ কাজ করার মধ্যে দিয়ে কিন্তু একটা সময় 3 বেলা খাবার তাদের জুটতো না। আবর্জনা আর কেঁচোর মধ্যে ভাগ্য অন্বেষণে নেমেছিল যেসব তরুণ, তারা এখন এগিয়েছে বহুদূর। আমরা খুব উন্নত মানের ছাদ বাগানীদেরকে মাটি দিতে পারবো এখান থেকে। তো সেই মাটি কি স্বাস্থ্যবান মাটি বলবো? সেটা অর্গানিক। এখন কি পরিমাণ মাটি তৈরি করতে পারছেন আপনারা? আমরা অলরেডি প্রত্যেক মাসে প্রায় 8-10 টন মাটি ঢাকাতে পাঠাতে পারছি। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার চ্যানেল আই সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ।
মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নিয়েলসেন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত দুই প্রার্থীর পৃথক টাউন হল আলোচনায় বাইডেনের অনুষ্ঠানটির দিকেই বেশি চোখ রেখেছেন ভোটার ও দর্শকরা। নেলসনের হিসেবে ট্রাম্পের চেয়ে প্রায় 10 লাখ বেশি মানুষের চোখ ছিল বাইডেনের উপর। শুধু জনপ্রিয়তায় নয়, দলের জন্য অর্থ সংগ্রহেও মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছেন জো বাইডেন। সেপ্টেম্বর মাসে প্রচারাভিযান থেকে অনুদান হিসেবে প্রায় $39 কোটি অর্থ সংগ্রহ করেছে বাইডেন শিবির, যেখানে ট্রাম্পের সংগ্রহ 24 কোটির সামান্য বেশি। টানা 2 মাস রেকর্ড অর্থ সংগ্রহ করে এরই মধ্যে ট্রাম্পকে অর্থ সংগ্রহে ছাড়িয়ে গেছেন বাইডেন। প্রিয় দর্শক, সময় হলো অশোক লিলান ইফাদ অটোজ বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে যা থাকছে। ইতালি, স্পেন, সুইজারল্যান্ডে করোনা সংক্রমণের নতুন রেকর্ড। ইউরোপে আইসিইউ সংকটের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ফিরে এলাম আবারও চ্যানেল আই সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তরে নিউ ইয়র্কে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই আয়োজনের সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। বক্তৃতা করেন সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি, কোষাধ্যক্ষ আব্দুল আলিম খান আকাশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং অন্যরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন। বক্তারা অবিলম্বে খুনি রাশেদ চৌধুরীর মার্কিন নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানান। গণস্বাক্ষর সহ মার্কিন সরকারের কাছে একটি স্মারক লিপি দেবে সেক্টর কমান্ডার্স ফোরাম। ইউরোপে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ইটালিতে একদিনে সর্বোচ্চ 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, আর স্পেনে 24 ঘন্টায় আক্রান্ত 15,000-এর বেশি মানুষ। সুইজারল্যান্ডে টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। ইউরোপ জুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সোমবার থেকে 4 সপ্তাহ সব ক্যাফে ও রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বেলজিয়াম। তবে জার্মানির বার্লিনে রেস্টুরেন্ট ও বারে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছেন দেশটির একটি আদালত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের বিভিন্ন শহরে আইসিইউ শয্যার সংকট দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রে জুলাইয়ের পর প্রথমবার একদিনে আক্রান্তের সংখ্যা 66,000 ছাড়িয়েছে। দেশটির 44টি অঙ্গরাজ্যে সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক ও 5,000 টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, নিষিদ্ধ মাছ চাষের বিরুদ্ধে তাদের অভিযান চলবে। দেখবেন প্রকৃতি সংবাদ। পটুয়াখালীর কলাপাড়া পাখিমারা বাজার থেকে পাচারের উদ্দেশ্যে আনা 18টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করেছে র্যাব। কচ্ছপের অবৈধ ব্যবসার অভিযোগে সুব্রত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কচ্ছপ পাচারের কথা স্বীকার করেছে সুব্রত। আন্ধার মানিক নদীতে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়। জানাবো ই ভ্যালি খেলার খবর।